This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আচ্ছা, একটা কথা বলুন তো, বিপদ কি আর বলে কয়ে আসে? তবে বঙ্গের শাসকের বিপদ যে আসছে তেমন একটা পূর্বাভাস আগেই ছিল। আজ যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার রায় রয়েছে তা তো জানাই ছিল। এক ধাক্কায় গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেল। রায় ঘোষণার পর তখন চাকুলিয়ায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী, সেখানেই দুয়ে দুয়ে চার করলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর মুখে বোমা। মনে নেই শনিবার মালদার রতুয়া সভা থেকেই তো বলেছিলেন শুভেন্দু অধিকারী, ওই যে আগামী সপ্তাহের শুরুতেই বোমা পড়বে, রাজনীতির বোমা। দেখুন, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন। আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। শনিবার রতুয়ায় বলেছিলেন বিরোধী দলনেতা। সোমবার এসএসসি মামলা রায় শোনালো হাইকোর্ট। আর চাকুলিয়ার মঞ্চ থেকে দুয়ে দুয়ে চার করলেন মুখ্যমন্ত্রী। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। তখন সুকান্ত মজুমদারের প্রচারে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে নিশানা করে সেখান থেকে গলা তুললেন শুভেন্দু অধিকারী। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবচেয়ে ভালো রায় দিয়েছে কি? সুপার নিউমেরিক পোস্ট। আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। নজরে সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ। অতিরিক্ত পদ তৈরি নিয়েও সিবিআইকে তদন্ত করতে বলেছে হাইকোর্ট। প্রয়োজনে সিবিআইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলা হয়েছে। তাতে কি বিপদ বাড়ল? এই তদন্তের অর্ডারটাকে হাতিয়ার করে সেটা আবার যেন রাজনৈতিকভাবে পরিচালিত না হয়। এর বাইরে যে বা যারা এই কাজ করেছে, পার্থ চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার, যা যা শাস্তি হওয়ার সব হোক, সেই নিয়ে একটা শব্দ বলতে যাব না। পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই সব দায়। আবার তদন্তে রাজনীতিকরণের কথা বলছেন কুণাল ঘোষ। আর মুখ্যমন্ত্রীর মুখে বোমা। ছোট্টবেলায় পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। মমতা ব্যানার্জি 5ই মে 2022 আমার কাছে কপি আছে। আমি সিবিআইয়ের কাছে কপি পাঠাবো ক্যাবিনেট নোটে, যদি তাদের দরকার। ওই ক্যাবিনেট মিটিংয়ে যারা যারা উপস্থিত ছিলেন সব মন্ত্রী এবং আধিকারিককে আগে কাস্টডিতে নিতে হবে। শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে উত্তাপ বাড়ল রাজনীতির। ওদিকে সুপার নিউমেরিক পোস্টে তদন্তের নির্দেশ কি বিপদের আরেক অধ্যায় সূচনা করল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এতে একটা দিক গেল, আরেকটা দিক দেখাই। ঘড়িতে তখন ওই 3:15 মতন, ভর দুপুর। হঠাৎই আলিমুদ্দিনে সিপিএম এর দপ্তরে ঢুকতে দেখা গেল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে। 10 মিনিট ছিলেন সেখানে। স্বাভাবিকভাবেই এ নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়। যদিও আলিমুদ্দিন থেকে বেরিয়ে তাপসবাবু জানান তার কেন্দ্রের ভোটার হিসেবে বিমান বসুর আশীর্বাদ নিতে তিনি সেখানে গেছিলেন। দেখুন,
সপ্তাহের শুরুতেই প্রচারে চমক দিলেন তাপস রায়। সোমবার ভরদুপুরে শটান আলিমুদ্দিনে চলে গেলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমঘ্ন রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। সিপিএম এর বর্ষিয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আশীর্বাদ নিতেই তিনি আলিমুদ্দিনে গিয়েছিলেন বলে জানান। আমার 15 লক্ষ ওপর ভোটার, আমি প্রত্যেকের কাছেই তো যাচ্ছি এবং যাব। শ্রদ্ধেয় বিমান বসু মহাশয় উত্তর কলকাতার যে কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার, তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওনার কাছেও এসেছি। প্রায় 10 মিনিট আলিমুদ্দিনে ছিলেন তাপস রায়। কি কথা হলো দুজনের? আশীর্বাদ চাইলাম, উনি আমার শরীরের খবর নিলেন, শারীরিক সুস্থতা থাকার এবং কী এই রোদে গরমে কেমনভাবে চলা উচিত এই সমস্ত কৌশল নিলেন। উনি হচ্ছেন আমাদের রাজ্যের এই মুহূর্তে তিনি সর্বজ্যেষ্ঠ নিষ্ঠাবান সৎ রাজনৈতিক কর্মী, নেতা, রাজনৈতিক নেতা। রাজনৈতিক কোনো পরামর্শ দিলেন? না, সেসব কিছু। রাম বামের আঁতাত নিয়ে বিভিন্ন সভায় কটাক্ষ করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ভোটের ঠিক মুখে আলিমুদ্দিনে বিজেপি প্রার্থীর এই আগমন কিছুটা হলেও কি অস্বস্তি বাড়ালো সিপিএমের? ভোট প্রচারে যুযুধান দুই দলের সৌজন্যের নজির অবশ্য ভুরি ভুরি রয়েছে। কখনো তৃণমূলের জখম কর্মীকে দেখতে হাসপাতালে যেতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। কামারহাটিতে ঈদের অনুষ্ঠানে রাজনৈতিক তিক্ততা সরিয়ে হাসি মুখে কুশল বিনিময় করেন দমদম কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী সৌগত সুজন। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সোমবার তাপসের আলিমুদ্দিন যাত্রা এই সৌজন্য রাজনীতিরই আরও একটা নমুনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেশের ভোটের দিকে নজর রাখা যাক। গোবলায় যেমন গোরক্ষা সেন্টিমেন্ট, তেমনি মরু রাজ্যে উটকে ঘিরে মানুষের সংবেদনশীলতা তীব্র। কিন্তু নানা কারণে রাজস্থান দিন দিন সেখানে উটের সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে বিপর্যস্ত উটের সঙ্গে জড়িয়ে থাকা বহু মানুষের জীবন জীবিকা, রাজস্থানের বৃহত্তর অর্থনীতিও। ভোট আবহে মরু রাজ্যের লড়াই এবার খোদ উটি নির্বাচনের হাতিয়ার। দেখুন। মরু রাজ্যের মোট ভোটারের পরিসংখ্যানের নিরিখে উটপালকদের সংখ্যা মাত্র 1 বা 2%। স্বাভাবিকভাবেই তাদের দাবি দাওয়াকে ধর্তব্যের মধ্যেই আনে না রাজনীতির কোনো শিবিরই। কিন্তু রাজস্থানে উটের সংখ্যা যেভাবে কমছে তাতে শুধু উটপালকদের ব্যক্তিগত জীবন জীবিকা নয়, রাজ্যের সামগ্রিক গ্রামীণ ও পর্যটন অর্থনীতির ওপর প্রভাব পড়তে চলেছে। 1980 সালে দেশে উটের সংখ্যা ছিল 10 লক্ষেরও বেশি। 2019-এর পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা কমে দাঁড়ায় 2.5 লক্ষে। সূত্রের খবর, গত 5 বছরে এই সংখ্যা আরও প্রায় 1 লক্ষ কমেছে। এই পরিস্থিতির জন্য বিজেপি, কংগ্রেস দুই শিবিরের দিকেই আঙুল তুলছেন রাজস্থানের উটপালকরা। তথ্য পরিসংখ্যান বলছে, মাংসের চাহিদা মেটাতে একসময় পালে পালে উট রপ্তানি হতো মধ্যপ্রাচ্যে। উটের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমতেই উট বিক্রি করে দিতেন গরিব উটপালকরা। শুধু তাই নয়, বলদের মতোই শস্য বোঝাই গাড়ি টানার জন্য পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাতে চড়া দামে বিকত পুরুষ উট। উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে ক্রেতারা আসতেন আজমেরের পুষ্করে আন্তর্জাতিক পশু মেলায়। রাজস্থানের উটের কদর ছিল আরবেও। 2013 সালে রাজস্থানে ক্ষমতায় আসার পর উটকে রাজ্য পশু হিসেবে ঘোষণা করার পাশাপাশি ভিন রাজ্যে উট বিক্রি বন্ধ করে দেয় বসুন্ধরা রাজের সরকার। এতে জৌলুস হারায় পুষ্করের পশু মেলা। চাহিদা কমার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় পড়তে থাকে উটের দাম। 2015-র পর থেকে অপ্রত্যাশিতভাবে কমে যায় উট বিক্রি। इससे पहले ऊँट का बाहर भी आना जाना होता था, तो पुष्कर मेले में लगभग 50,000 60,000 तक की तादाद में ऊँट आ जाते थे। ये जो रिसेंटली जो पुष्कर मेला हुआ था उसमें मैक्सिमम 1900 ऊँट आए थे। तो ऊँटों की संख्या बहुत कम हो चुकी है अगर पुराने टाइम के कंपैरिजन में देखा जाए तो। उसके अलावा दूसरा रीज़न वो भी है कि गवर्नमेंट ने एक अच्छी सोच के तहत उसको बंद किया था कि जो ऊँटों को कसाई खाने में कटन के अंदर जो लेके जाते हैं काटने के लिए, तो वो उससे बंद हो गया। लेकिन इससे एक नुकसान ये हो गया कि जो व्यापार के लिए भी लेके जाना चाहते थे, जैसे कि आज बड़े बड़े पार्क वगैरह में हमारे यहाँ से कोई खरीदना चाहता है तो उसके लिए काफ़ी लंबा प्रोसेस हो जाता है, जैसे परमिशन लेनी पड़ती है अलग अलग स्टेट से उसको ऊँट को निकालने के लिए। उसके बावजूद भी उसको ले जाने में ट्रांसपोर्टेशन में काफ़ी दिक्कतें आती है। ভিন রাজ্যে উট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় ফল হয় হিতে বিপরীত। চাহিদা কমায় উটের জন্ম নিয়ন্ত্রণ করতে শুরু করেন অর্থনৈতিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তার প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। তার উপর বুড়ো উটের খাই খরচ জোগাতে হিমশিম খেতে হয় উটপালকদের। ये ऊँट पालने में खर्चा कितना है? ये रोज का होता है 700-800 रुपये।
अच्छा, उतना आता है? आता है, कभी आता है और कभी नहीं आता है, कभी जेब से खिलाना पड़ता है। आज सुबह से एक राउंड बोर्ड ही नहीं किया। अच्छा, हाँ। तो गवर्नमेंट का पैसा मिलता है? गवर्नमेंट का पैसा नहीं मिलता। पहले तो कांकड़ में चढ़ते थे, कोई खर्चा था ही नहीं। हमारे बुजुर्ग लोग फेरते थे, रुआ चराते थे और मेले वगैरह बिक जाते। अब महंगाई हो रही है, ज़मीन महंगी हो गई, कहाँ जगह तो है नहीं, इसको कहाँ चरावे। अब मोल लेके चारा चराते हैं तो महंगा पड़ता है। एक इकोनॉमी रेज होती है कैमल से, वो बिल्कुल बंटाधार हो चुकी है। उसकी वजह से गांव के लोग, ग्रामीण लोग बहुत परेशान हैं, क्योंकि उसमें पूरे राजस्थान के जैसलमेर तक से, वहाँ से कैटल जो वेंडर्स हैं वो लोग आते रहे हैं, तो वो बहुत परेशान थे। 2020 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে চিঠি লিখে উটের মূল্য এবং সংখ্যা বৃদ্ধির জন্য সরকারকে দায়িত্ব নেওয়ার আবেদন জানান উটপালকরা। সরকার ব্যবস্থা না নিলে উট নিয়ে বিধানসভা অবরুদ্ধ করার হুমকি দেন তারা। সে সময় আশ্বাস দিলেও সমস্যার সমাধান করেননি গেহলট। এখন শিয়রে ভোট। এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন এলাকার দুগ্ধ আন্দোলনের সঙ্গে যুক্ত বর্ষিয়ান নেতা রামচন্দ্র চৌধুরী। টিভি9 বাংলার মুখোমুখি হয়ে সমস্যার কথা তিনি স্বীকার করলেন। ये मुद्दा मैं उठाऊंगा, एमपी बनूंगा, पार्लियामेंट में इशू को खड़ा करूंगा कि ऊँटों वालों का भी संरक्षण होना चाहिए। ऊँट व्यवसाय धीरे धीरे कम हो रहा है। সমস্যার কথা মানছেন পুষ্কর তথা আজমেরের স্থানীয় বিজেপি নেতারাও, কিন্তু মোদি মন্ত্রে মাতোয়ারা রাজ্য নেতাদের উত্তর প্রধানমন্ত্রীর ইমেজের সামনে সব ইস্যুই চাপা পড়ে যাবে। और पुष्कर में ऊँटों के लिए जैसे कि टूरिस्ट जो आ रहा है अभी, वो फॉरेनर हो चाहे वो हिंदुस्तान के कोई भी कोने से आ रहा है, वो सभी तीर्थ पुष्कर सरोवर की पूजा अर्चना, ब्रह्मा जी का दर्शन करने के बाद में कैमल सफारी का लुत्फ उठाते हैं। उससे हजारों रुपए की, लाखों रुपए की आय प्रतिदिन कैमल सफारी वाले जो यहाँ पे जो कर रहे हैं वो कमाई खाते हैं। आसपास के गाँवों से ऊँट वाले यहाँ आके अपने कैमल जो है दुकानें लगा के बैठे हैं, उनके पास लगा देते हैं और वो अपना रोजी रोजगार, अपना परिवार इससे पालन पोषण कर रहे हैं। वो लाखों रुपये का बिजनेस है पर डे। স্থানীয় মানুষদের বক্তব্য, যারা এই উটের ব্যবসার সঙ্গে জড়িত তারা কেউই শিক্ষিত নয়। ফলত এই সম্প্রদায়, বিশেষত পিছিয়ে পড়া সম্প্রদায়কে ঘিরে ভোটের সময় কোনো রাজনৈতিক দলই ভাবনা চিন্তা করছে না। অথচ এই উটকে ঘিরেই রাজস্থানের যাবতীয় পর্যটন, রাজস্থানের যাবতীয় অর্থনীতির চাকা প্রতি মুহূর্তে ঘুরছে। ফলত এই মানুষগুলোর জন্য ভাবনা চিন্তা আদৌ কোনো রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের আগে বা পরে করবে কিনা, সেই প্রশ্ন প্রত্যেকবারের মতোই অধরা থেকে যাচ্ছে। রাজস্থান থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।